হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কথায় আছে ভাগ্য বদলাতে একদমই সময় লাগে না। আর ভাগ্য যদি ভালো হয় তাহলে রাস্তায় পড়ে থাকা একটা সামান্য মানুষও নিমেষের মধ্যে নিজের সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করে ফেলতে পারে। আর আজ আমরা এমনই একটা সিনেমা দেখব যেখানে বস্তিতে বসবাসকারী সামান্য টাকার চাকরি করা সাধারণ একটা ছেলে নিজের ভাগ্যের জোরে খুবই অল্প সময়ের মধ্যে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যায়। আর এই গল্প থেকে তৈরি আমাদের আজকের এই সিনেমার নাম স্ল্যামডগ মিলেনিয়ার। 2008 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 8, যেটা তৈরি করতে খরচ হয়েছিল $1,50,00,000 আর টোটাল বক্স অফিস কালেকশন ছিল $37,81,00,000। সিনেমাটা মুক্তির পর থেকে সব মিলিয়ে 50টারও বেশি বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছিল, যার মধ্যে ছিল 7টা অস্কার। তো গল্পটা শুরু হয় জামাল মালিক নামে 18 বছরের একটা ছেলেকে নিয়ে। জামাল ভারতের মুম্বাই শহরে একটা বস্তিতে থাকতো আর নিজের খরচ চালানোর জন্য একটা কল সেন্টারে সবাইকে চা দেওয়ার কাজ করত। জামালের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু দিনটা ছিল বিশেষ, কারণ ভারতের খুবই জনপ্রিয় একটা টিভি অনুষ্ঠান কন বানেগা করোড়পতি বা কে হবে কোটিপতিতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিল জামাল। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের বিভিন্ন প্রশ্ন করা হয় আর সঠিক উত্তর দিলে টাকা দেওয়া হয়। জামাল এখানে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 1 কোটি টাকার পুরস্কার জিতে যায়। আর সমস্যা শুরু হয় সেখান থেকেই, কারণ আজ অবধি কোনো প্রতিযোগী 1 কোটি তো দূরের কথা, ঠিকমতো 50,000 টাকাও জিততে পারেনি। কিন্তু জামাল, যে কিনা একটা ছোট্ট বস্তির ছেলে, সে সবগুলো প্রশ্নের উত্তর ঠিকভাবে দিয়ে দেয়। এই বিষয়টা দেখে ওই অনুষ্ঠানের উপস্থাপক সন্দেহ করে বসেন যে জামাল হয়তো কোনোভাবে প্রতারণা করছে। সেজন্য অনুষ্ঠান শেষে জামালকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এখন পুলিশের কাজ ছিল খুঁজে বের করা জামাল কিভাবে সব প্রশ্নের সঠিক উত্তর দিল। পুলিশ থানায় নিয়ে যাওয়ার পর জামালের ওপর চালানো হয় প্রচন্ড মানসিক ও শারীরিক নির্যাতন। সারা রাত ধরে তাকে মারধর করা হয় এবং ইলেকট্রিক শক দিয়ে জিজ্ঞাসা করা হয় যে সে কিভাবে প্রতারণা করলো। কিন্তু জামাল বারবার বলে সে কোনো প্রতারণা করেনি। এই প্রশ্নগুলোর উত্তর সে জানতো। এই কথা শুনে সিনিয়র অফিসার অবাক হয়ে যায় এবং বলেন, আজ অবধি কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল কারোর পক্ষেই সম্ভব হয়নি এই খেলায় 50,000 টাকা পর্যন্ত জেতা। আর তুমি একজন সাধারণ ছেলে কিভাবে সব প্রশ্নের উত্তর জানলে? এরপর তিনি জামালকে চেয়ারে বসিয়ে আগের দিনে অনুষ্ঠানের ভিডিও দেখাতে শুরু করেন এবং বলেন, তুমি এখানে সব প্রশ্নের উত্তর ঠিকভাবে দিয়েছিলে, এখন আমাকে জানাও প্রতিটি প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে। এরপর দেখা যায় কে হবে কোটিপতি খেলার মঞ্চে উপস্থাপক জামালকে নিয়ম বোঝাচ্ছেন। তিনি বলেন, এখানে প্রতিটি প্রশ্নের জন্য 4টি অপশন থাকবে, যার মধ্যে একটি হবে সঠিক আর 3টি ভুল। তোমাকে ওগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। আর যদি তুমি কোনো প্রশ্নের উত্তর না জানো, লাইফ লাইন, অর্থাৎ যদি কোনো প্রতিযোগী কোনো প্রশ্নের উত্তর না জানে তাহলে তাকে 3 বার 3 রকম ভাবে সাহায্য করা হবে। প্রথমটা হলো অডিয়েন্স পোল, মানে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য ওই প্রতিযোগী খেলার মঞ্চে থাকা সমস্ত দর্শকদের কাছে সাহায্য চাইতে পারে। দ্বিতীয় লাইফ লাইন হলো 50-50, অর্থাৎ ওখানে থাকা 4টি উত্তরের মধ্যে থেকে 2টোর উত্তর সরিয়ে দেওয়া হবে আর বাকি পড়ে থাকা 2টো উত্তরের মধ্যে থেকে প্রতিযোগীকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। আর তৃতীয়টা হলো ফোন এ ফ্রেন্ড, অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর জানার জন্য ওই প্রতিযোগী নিজের কোনো বন্ধু বা আত্মীয় স্বজনকে ফোন করে সাহায্য চাইতে পারে। এবার খেলা শুরু হওয়ার পর 1,000 টাকার জন্য জামালকে প্রথম প্রশ্ন করা হয়েছিল। 1973 সালে ভারতে মুক্তি পাওয়া জনপ্রিয় হিন্দি সিনেমা জাঞ্জিরার অভিনেতা কে ছিলেন? এই প্রশ্নের সাথেই গল্প চলে যায় জামালের ছোটবেলার অতীতে, যেখানে দেখা যায় জামাল নিজের দাদা সেলিম আর মায়ের সঙ্গে মুম্বাইয়ের একটি ছোট্ট বস্তিতে থাকতো। কিছুদিন পর ওদের বস্তির পাশেই খুব বিখ্যাত জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন এসেছিলেন। জামাল ছিল তার খুব বড় ভক্ত আর সেদিন অনেক কষ্ট করে তার একটা অটোগ্রাফও সংগ্রহ করেছিল। থানায় জামাল অফিসারকে বলে, এই প্রশ্নের উত্তর তো সবাই জানে, জাঞ্জিরা সিনেমায় অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন। অফিসার বুঝতে পারে এই প্রশ্নের উত্তর সত্যি খুব সহজ ছিল, যে কেউ বলতে পারত। এরপর জামালকে প্রশ্ন করা হয় ভারতের রাষ্ট্রীয় চিহ্নে 3টি সিংহের নিচে কি লেখা থাকে। 4টি সহজ অপশন থাকলেও জামাল এই প্রশ্নের উত্তর দিতে পারে না, তাই সে অডিয়েন্স পোল লাইফ লাইন ব্যবহার করে। এটা দেখে অফিসার রেগে বলেন, তুমি এই সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে পারলে না? আমার 5 বছরের মেয়েও এটা জানে। জামাল তখন বলে, অনেক সহজ প্রশ্ন আছে যেগুলো উত্তর হয়তো আপনিও জানেন না। আপনি কি জানেন 7 দিন আগে আপনাদের থানায় একটা পুলিশের সাইকেল চুরি হয়েছিল? আর কে সেটা চুরি করেছে? অফিসার অবাক হয়ে বলে, তুমি কি জানো কে করেছে? জামাল বলে, শুধু আমি না, আমাদের এলাকার সবাই জানে, এমনকি ছোট বাচ্চারাও। এই কথা শুনে অফিসার চুপ করে যায়। এরপর খেলার মঞ্চে জামালকে প্রশ্ন করা হয়, ভগবান রামচন্দ্রের ডান হাতে সাধারণত কোন জিনিস থাকে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জামাল আবার নিজের অতীতের একটি ঘটনা বলতে শুরু করে। ছোটবেলায় একবার জামাল ও সেলিমের বস্তিতে দাঙ্গা হয় আর অনেক দুষ্কৃতী আক্রমণ করে। তারা অনেক মানুষকে মেরে ফেলে এবং আগুন লাগিয়ে দেয়। সেই দাঙ্গা থেকে জামাল আর সেলিম কোনো রকমে পালিয়ে এলেও তাদের মা তাদের চোখের সামনে মারা যায়। পালিয়ে আসার সময় জামাল দেখে এক বাচ্চা ছেলে ভগবান রামের সাজে দাঁড়িয়ে আছে, যার ডান হাতে ছিল তীর আর ধনুক। সেই কারণেই জামাল খুব সহজেই উত্তর দেয়, ভগবান রামচন্দ্রের ডান হাতে তীর আর ধনুক থাকে। জামাল কখনোই এই ঘটনা ভুলতে পারবে না, কারণ এই ঘটনাতেই সে তার নিজের মাকে হারিয়েছিল আর তাদের থাকার জায়গাটাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল।
এবার ওদের বস্তিটা পুরোপুরি পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার পর জামাল আর ওর দাদা সেলিম শহরের বাইরে একটা কন্টেনারের মধ্যে থাকতে শুরু করে। আর ওখানে ওদের পরিচয় হয় লতিকা নামের ওদের বয়সী একটা বাচ্চা মেয়ের সঙ্গে। আর বস্তির ওই ঝামেলার জন্য লতিকাও নিজের বাবা মা আর থাকার জায়গাটাকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল। সেজন্য ওরা তিনজন একসাথেই থাকতে শুরু করে। এবার দেখা যায় কে হবে কোটিপতি। খেলার মঞ্চে জামালকে পরবর্তী প্রশ্ন করা হয়েছিল। দর্শনদু ঘনশ্যাম এই বিখ্যাত ভজন সঙ্গীতটার লেখক কে ছিলেন। আর এখান থেকে আবার পুরো ঘটনা জামালের ছোটবেলার অতীতে চলে যায়। এখানে দেখা যায় ওদের বস্তিটা পুরোপুরি পুড়ে যাওয়ার পর জামাল, সেলিম আর লতিকা ওই শহরের বাইরে একটা নোংরা আবর্জনা ফেলার জায়গায় থাকতে শুরু করে। কিন্তু কিছুদিন পর ওখানে মামান নামের একটা লোক এসে জামাল, সেলিম, লতিকা আর ওদের মতন আরো অনেক অনাথ বাচ্চাকে নিজের সঙ্গে একটা বাড়িতে নিয়ে যায়। আর ওখানে এই লোকটা এই সমস্ত অনাথ বাচ্চাদের পেট ভরে খাওয়া আর থাকার একটা ভালো ব্যবস্থা করে দিয়েছিল, যেটা দেখে সমস্ত বাচ্চারা মনে করেছিল এই লোকটা হয়তো খুবই ভালো মানুষ। কিন্তু মামানের আসল ব্যবসা ছিল ওই শহরের বিভিন্ন জায়গা থেকে সমস্ত অনাথ বাচ্চাদেরকে তুলে এনে তাদের দিয়ে ভিক্ষা করানো। মামান ওখানে সমস্ত বাচ্চাদেরকে দর্শনদু ঘনশ্যাম এই গানটা গাইতে বলতো। আর যে বাচ্চা ভালোভাবে এই গানটা গাইতে পারতো মামান তাকে আলাদাভাবে ডেকে নিয়ে তাকে অজ্ঞান করে হয় তার চোখ তুলে নিত, না হয় তার হাত পা কেটে তাকে পুরোপুরি প্রতিবন্ধী বানিয়ে দিত, যাতে এই সমস্ত বাচ্চাকে দিয়ে ভিক্ষা করিয়ে আরো বেশি টাকা ইনকাম করতে পারে। এবার কিছুদিন পর মামান আর তার লোকজন খেয়াল করে জামাল এই গানটাকে খুবই ভালোভাবে গাইতে পারছিল। এজন্য ওরা ঠিক করে জামালকে অন্ধ বানিয়ে ওকে দিয়ে ভিক্ষা করানো হবে। কিন্তু সেলিম কোনোভাবে কারণবশত মামানের এই উদ্দেশ্যটা আগে থেকেই জানতে পেরে গেছিল। সেজন্য সেলিম সুযোগ বুঝে জামালকে নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। আর ওদের দুজনকে দেখে লতিকাও ওখান থেকে পালাতে শুরু করে। আর এইভাবে জামাল আর সেলিম কোনো রকমে ওখান থেকে পালিয়ে পাশে চলতে থাকা একটা ট্রেনে উঠে পড়ে। কিন্তু শেষ মুহূর্তে লতিকা ওই ট্রেনটা উঠতে না পেরে মামানের লোকজনের হাতেই ধরা পড়ে যায়। আর লতিকাকে ওই অবস্থায় দেখে ওকে বাঁচানোর জন্য জামাল আবার ফিরে আসতে চাইছিল, কিন্তু সেলিম ওকে বুঝিয়ে বলে তুমি লতিকাকে নিয়ে একদম চিন্তা করো না, ও এখানে বেশ ভালোই থাকবে। আর এখান থেকে পুরো ঘটনাকে আবার কে হবে কোটিপতি খেলার মঞ্চে ফিরে আসে। আর যেহেতু জামালকে অন্ধ বানিয়ে এই গানটা গায়েই ভিক্ষা করানোর কথা ছিল, সেজন্য জামাল খুব ভালোভাবে জানতো এই গানটার গায়ক কে ছিলেন। আর এখন ও খুব সহজেই এই প্রশ্নের উত্তর দিয়ে 2.5 লক্ষ টাকার পুরস্কার জিতে নেয়। আর এখান থেকে আবার জামালের ছোটবেলার ঘটনা দেখানো শুরু হয়, যেখানে দেখা যায় মামানের কাছে লতিকাকে রেখে আসার পর থেকে জামালের খুবই মন খারাপ ছিল, কারণ জামাল আর লতিকা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। আর তাছাড়াও জামাল লতিকাকে খুবই পছন্দ করত। এবার দেখা যায় এরপর থেকে বেশ কিছু বছর ধরে জামাল আর সেলিম ট্রেনের মধ্যে নিজেদের দিন কাটাতে শুরু করে। সারাদিন ধরে ওরা দুজন ট্রেনের মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করত। আর রাতের বেলায় সুযোগ বুঝে ওই ট্রেনেরই কোনো একটা ফাঁকা জায়গায় ঘুমিয়ে পড়তো। আর এইভাবে কোনো সময় ট্রেনের টিকিট কালেক্টরের কাছে ধরা পড়ে গেলে ওদেরকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হতো। এবার এইভাবে বেশ কিছু বছর ধরে ট্রেনে করে দেশের এদিক ওদিক ঘুরতে ঘুরতে জামাল আর সেলিম একটা সময় আগ্রা তাজমহলের সামনে এসে পৌঁছায়। আর নিজেদের চোখের সামনে তাজমহল দেখার পর দুই ভাই ওখানে খুবই অবাক হয়ে যায়, ওই পুরো জায়গাটা ঘুরে দেখতে শুরু করে। আর এইভাবে বেশ কিছুদিন পর জামাল ওখানে ঘুরতে আসা সমস্ত বিদেশি পর্যটকদের কাছে ট্যুর গাইড হয়ে কাজ করতে শুরু করে। আর নিজের ভাঙ্গাচোরা ইংরেজি বলে কোনো রকমে ওই পর্যটকদেরকে তাজমহল সম্পর্কে বুঝিয়ে দেয় এবং ওদের কাছ থেকে আমেরিকান ডলারের উপার্জন করতে শুরু করে। এবার দেখা যায় কে হবে কোটিপতি খেলার মঞ্চে জামালকে পরবর্তী প্রশ্ন করা হয়েছিল। আমেরিকান $100 নোটে কার ছবি আঁকা আছে। আর জামাল এখানেও খুবই সহজে এই প্রশ্নের উত্তর দিয়ে 10 লক্ষ টাকার পুরস্কার জিতে নেয়, যেটা দেখে ওই পুলিশ অফিসারটা জামালকে বলেন তুমি এই প্রশ্নের উত্তর কিভাবে দিলে, তুমি নিজের জীবনে কখনো $100 চোখে দেখেছো? তখন জামাল আবার ওনাকে নিজের কাহিনী শোনাতে শুরু করে। বেশ কিছু মাস ধরে তাজমহলের বিদেশি পর্যটকদের জন্য ট্যুর গাইডের কাজ করার পর জামাল আর সেলিম আবার মুম্বাই ফিরে আসে। আর ওরা দুজন মিলে একসাথে একটা 5 তারা হোটেলে কাজ শুরু করে। কিন্তু জামাল এখানে ফিরে এসেছিল লতিকাকে খুঁজে বের করার জন্য। সেজন্য ও পুরো মুম্বাই শহরের মধ্যে বিভিন্ন জায়গায় লতিকাকে খুঁজে বেড়াতে শুরু করে। এভাবে একদিন জামাল রাস্তায় নিজের বয়সী অন্ধ একটা ভিখারিকে খুঁজে পায়। আর ও ওই ছেলেটাকে খুব সহজেই চিনতে পারে, কারণ একসময় জামাল, সেলিম, লতিকা আর ওই ছেলেটা মামানের কাছেই কাজ করত। কিন্তু জামাল আর সেলিম কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসলেও এই ছেলেটাকে অন্ধ বানিয়ে ওকে দিয়ে রাস্তায় ভিক্ষা করানো হচ্ছিল। ওকে দেখার পর জামাল ওই ছেলেটাকে $100 একটা নোট উপহার দিয়ে ওর কাছ থেকে লতিকার ঠিকানা জানতে চায়। কিন্তু ওই অন্ধ ছেলেটা কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না যে কেউ তাকে $100 দেবে, কারণ $100 খুবই বড় অঙ্কের একটা টাকা। সেজন্য ওই ছেলেটা এখন নিশ্চিত হওয়ার জন্য জামালকে বলে আচ্ছা বলো তো এই নোটের উপরে কিসের ছবি দেওয়া আছে। তখন জামাল ওকে নোটের উপরে আঁকা মানুষটার বিবরণ দিতে শুরু করে, যেটা শুনে ওই অন্ধ ছেলেটা বলে হ্যাঁ এনার নাম হলো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আর তার মানে সত্যি সত্যি এটা $100 নোট।
এই টাকাটা নেওয়ার পর ওই ছেলেটা জামালকে লতিকার ঠিকানা জানিয়ে দেয়। সেদিন সন্ধ্যাবেলায় জামাল আর সেলিম দুজন মিলে লতিকাকে খোঁজার জন্য ওই ঠিকানায় পৌঁছে যায়। কিন্তু এখানে দেখা যায় মামান এখন লতিকাকে দেহ ব্যবসায় নামাতে চাইছিল, আর সেজন্য ওকে বিভিন্ন রকম প্রশিক্ষণও দেওয়া হচ্ছিল। কিন্তু লতিকাকে ওই অবস্থায় দেখার পর জামাল খুবই রেগে যায়, আর ও তাড়াতাড়ি করে লতিকাকে নিজের সঙ্গে নিয়ে ওখান থেকে পালিয়ে আসতে চাইছিল। এত বছর পর জামাল আর সেলিমকে সামনে দেখার পর লতিকাও খুব খুশি হয়। কিন্তু ওরা তিনজন ওখান থেকে পালিয়ে আসার আগেই মামান নিজের লোকজন নিয়ে ওখানে পৌঁছে যায়, আর এদের তিনজনকেই ওখানে আটকানোর চেষ্টা করে। কিন্তু সেলিম হঠাৎ করেই নিজের কাছে থাকা একটা রিভলভার বের করে মামানকে ওখানেই গুলি করে মেরে ফেলে, আর তারপর লতিকাকে খুব সহজেই ওখান থেকে নিয়ে পালিয়ে আসে। এবার কেবিসির মঞ্চে জামালকে পরবর্তী প্রশ্ন করা হয়েছিল রিভলভারের আবিষ্কার কে করেছিলেন। এখানে দেখা যায় এখনো অবধি জামালকে যে কটা প্রশ্ন করা হয়েছিল সেই সবকিছু কোনো না কোনোভাবে ওর জীবনে একবার না একবার ঘটে গেছে, আর এখন এই প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে জামাল ওখানে 25 লক্ষ টাকা পুরস্কার জিতে নেয়। এবার দেখা যায় মামানকে মারার পর ওরা তিনজন ওই শহরের একটা পরিত্যক্ত হোটেলে এসে উঠেছে, আর এখন জামাল আর লতিকা এতদিন পর একে অপরকে দেখতে পেয়ে দুজনে বেশ খুশি। কিন্তু সেলিমের মনে তখন অন্য চিন্তা চলছিল। ও খুব ভালোভাবেই বুঝতে পারে যেহেতু ও মামানকে মেরে ফেলেছে, তাই মামানের লোকজন এখন এদের তিনজনকে মারার জন্য চেষ্টা করবে। তাই নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে সেলিম জাভেদ নামে মুম্বাই শহরের আরেকজন বড় গুন্ডার সঙ্গে দেখা করে, আর তাকে বলে আমি আপনার শত্রু মামানকে মেরে ফেলেছি, আর এখন আমি আপনার দলে কাজ করতে চাই। সুরক্ষার বিনিময়ে সেলিম লতিকাকে জাভেদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু সে জানতো তার ভাই জামাল লতিকা থেকে কোনোভাবেই আলাদা হতে চাইবে না। তাই বাড়ি ফেরার পর সেলিম জামালের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ওখান থেকে চলে যেতে বলে। যদিও জামাল ওখানে একা রেখে যেতে চাইছিল না, কিন্তু লতিকা বুঝতে পারে জামাল না গেলে সেলিম সত্যিই গুলি করতে পারে। তাই লতিকাও জামালকে চলে যেতে বলে। নিজের দাদা আর লতিকার এই ব্যবহার দেখে জামাল খুবই কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এবার সেই পুলিশ অফিসারটা বলে আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি না, তুমি প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য খুনের কথা স্বীকার করে নিলে। তখন জামাল বলে আমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে তাহলে আমি তার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি। তখন অফিসারটা বলে ঠিক আছে, সবকিছু না হয় বুঝলাম, কিন্তু তুমি এই টিভি অনুষ্ঠানে পৌঁছালে কিভাবে? এবার জামাল আবার নিজের কাহিনী শোনাতে শুরু করে। দেখা যায় সেলিম আর লতিকার কাছ থেকে আলাদা হওয়ার পর অনেকগুলো বছর কেটে গেছে। জামাল এখন অনেক বড় হয়ে গেছে, আর একটি কল সেন্টারে সবাইকে চা দেওয়ার কাজ করে। কিন্তু এত বছর পরেও সে লতিকাকে ভুলতে পারেনি। একদিন সে সুযোগ বুঝে কল সেন্টারের কম্পিউটার থেকে লতিকার মোবাইল নাম্বার খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু লতিকার নাম দিয়ে সার্চ করার পর দেখা যায় হাজার হাজার লতিকার নাম। তখন সে বুদ্ধি করে নিজের দাদা সেলিমের নাম খোঁজে। পুরো নাম দিয়ে সার্চ করার পর দেখা যায় মুম্বাই শহরে ওই নামের মাত্র 15 জন মানুষ আছে। জামাল এক এক করে সেই 15 জনকেই ফোন করা শুরু করে, এবং দেখা যায় তাদের মধ্যে একজন ছিল জামালের নিজ দাদা। অনেক বছর পর জামালের গলার আওয়াজ শুনে সেলিম সহজেই তাকে চিনে ফেলে। এদিকে কে হবে কোটিপতি খেলার মঞ্চে জামালকে পরবর্তী প্রশ্ন করা হয় ক্যামব্রিজ সার্কাস ইউকের কোন শহরে? আসলে জামাল খুবই বুদ্ধিমান ছিল। কল সেন্টারে কাজ করতে করতে সে দেশ বিদেশের বিভিন্ন খবর রাখত, যার ফলে তার সাধারণ জ্ঞান অনেক ভালো ছিল। কিছুটা নিজের সাধারণ জ্ঞান আর কিছুটা বুদ্ধি ব্যবহার করে সে এই প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে দেয় এবং 50 লক্ষ টাকার পুরস্কার জিতে নেয়। এরপর আবার কিছুদিন আগের ঘটনা দেখানো হয়। দেখা যায় সেলিমের সাথে ফোনে কথা বলার পর জামাল তার ঠিকানা নিয়ে দেখা করতে যায়। জামাল তখন খুব রেগেছিল, কারণ সেদিন সেলিম তাকে তাড়িয়ে দিয়ে লতিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু সেলিম বলে তুমি আমাকে ভুল বুঝছো, তোমার চলে যাওয়ার পর মামনের লোকজন আমাদের খুঁজে মারতে এসেছিল, তাই আমাকে আর লতিকাকে বাধ্য হয়ে পালাতে হয়। সেলিম আরো জানায় এখন সে জাভেদ নামের ওই গুন্ডার হয়ে কাজ করে। তখন জামাল ওর কাছে লতিকার ব্যাপারে বলে, কিন্তু সেলিম বলে তুমি এখন ওর কথা ভাবছো, ও অনেকদিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর এখন তুমিও ওকে পুরোপুরিভাবে ভুলে যাও। কিন্তু জামাল এখানে কোনোভাবেই নিজের দাদার এই কথাগুলোকে বিশ্বাস করতে পারছিল না। সেজন্য কিছুদিন পর সেলিম যখন কাজে বেরোয় তখন জামাল লুকিয়ে লুকিয়ে ওর পিছনে যেতে শুরু করে। আর দেখা যায় বাড়ি থেকে বেরোনোর পর সেলিম একটা বড় বাড়িতে ঢুকে একটা মেয়ের সঙ্গে কথা বলে, আর ওখান থেকে চলে আসছে। আর দূর থেকে ওই মেয়েটাকে দেখে জামাল খুব সহজেই বুঝতে পারে যে ওই মেয়েটাই আসলে লতিকা। আর লতিকাও বাড়ির বাইরে জামালকে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই অবাক হয়ে যায়। এবার লতিকাকে ওই অবস্থা দেখার পর জামাল তাড়াতাড়ি করে ওর কাছে চলে যায়। আর এখন এত বছর পর একজন আরেকজনকে দেখতে পেয়ে জামাল আর লতিকা দুজনেই আবেগপ্রবণ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এবার জামাল খেয়াল করে লতিকা ওখানে টিভিতে কে হবে কোটিপতি এই অনুষ্ঠানটা দেখছিল। তখন জামাল ওকে বলে আমি জানি না সবাই এই অনুষ্ঠানটা কেন দেখে। লতিকা বলে এই অনুষ্ঠানটা দেখলে আমি এখান থেকে বেরিয়ে নতুন করে একটা জীবন শুরু করার স্বপ্ন দেখতে পারি। জামাল বলে তাহলে তুমি আমার সঙ্গে এখান থেকে পালিয়ে চলো। লতিকা বলে না, এখন আর সেটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি জাভেদ নামে এই শহরের খুবই বড় একটা গুন্ডার সঙ্গে থাকি, আর ও আমাকে কোনোভাবেই এখান থেকে যেতে দেবে না। তখন জামাল বলে তুমি একদম চিন্তা করো না, তোমাকে এখান থেকে নিয়ে পালানোর জন্য আমার দাদা সেলিম আমাকে সাহায্য করবে। লতিকা বলে তুমি এখনো ওকে বিশ্বাস করছো? তোমার দাদাই আমাকে এখানে বিক্রি করে দিয়েছে, আর আজ ওর জন্যই আমি এখানে আটকে আছি। জামাল বলে ঠিক আছে, তাহলে আজ থেকে প্রত্যেকদিন বিকেল
5টার সময় আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করব। যদি তুমি আমার সঙ্গে যেতে চাও তাহলে ওই স্টেশনে এসে আমার সঙ্গে দেখা করো। আর এরপর থেকে প্রত্যেক দিন বিকেল 5টার সময় জামাল ওই স্টেশনে লতিকার জন্য অপেক্ষা করত। আর দেখা যায় কিছুদিন পর জামালের সাথে পালানোর জন্য লতিকা নিজের বাড়ি থেকে সাহস করে ওই স্টেশনে পালিয়ে এসেছিল। কিন্তু ওখানে জামাল আর লতিকা নিজেদের মধ্যে দেখা হওয়ার আগেই সেলিম নিজের দলবল নিয়ে ওই স্টেশনে পৌঁছে গিয়েছিল। আর নিমেষের মধ্যেই সেলিম আর তার লোকজন লতিকাকে জামালের চোখের সামনে দিয়ে ওখান থেকে তুলে নিয়ে যায়। এবার দেখা যায় কি হবে কোটিপতি খেলার মঞ্চে জামালকে পরবর্তী প্রশ্ন করেছিল, ক্রিকেট ইতিহাসে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেছে। এবার জামাল এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওই অনুষ্ঠানে একটা বিজ্ঞাপন বিরতি শুরু হয়ে যায়। সেজন্য জামাল কিছুক্ষণের জন্য বাথরুমে এসে এটা ভাবছিল যে এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে। আর তখন ওই অনুষ্ঠানের উপস্থাপকও ওই বাথরুমে চলে আসেন। আর উনি জামালকে বলেন, বস্তির একটা সামান্য ছেলে আজ কোটিপতি হয়ে যাবে। আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে এখন কি যাচ্ছে। কিন্তু জামাল বলে, আমি কোটিপতি হতে পারবো না, কারণ এই প্রশ্নের উত্তরটা আমি জানি না। কিন্তু ওই অনুষ্ঠানের উপস্থাপকটা বলেন, কেন জানি না, আমার মনে হচ্ছে আজ তুমি এই টাকাটা জিতে যাবে, তোমার ভাগ্যে হয়তো এই টাকাটা লেখা আছে। আর এরপর উনি বাথরুমের কাচের গায়ে জামালের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখে দেন, যেটা দেখে জামাল নিজেও খুব অবাক হয়ে যায়। কিন্তু ও পুরোপুরিভাবে ওনাকে বিশ্বাস করতে পারছিল না। সেজন্য খেলা শুরু হওয়ার পর জামাল 50-50 লাইফলাইন ব্যবহার করে, যার ফলে ওখানে দেওয়া 4টা উত্তরের মধ্যে থেকে 2টো ভুল উত্তর সরিয়ে দেওয়া হয়। আর এখন ওখানে শুধু অপশন বি আর অপশন ডি এই 2টো উত্তর আছে। আর এই অনুষ্ঠানের উপস্থাপক বাথরুমের মধ্যে জামালকে এই প্রশ্নের উত্তর হিসাবে অপশন বি বলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে জামাল ওনার কথা বিশ্বাস না করে নিজের মন থেকে অপশন ডি বেছে নেয়। আর এটা দেখলে ওই উপস্থাপকটা একটু অবাক হয়ে যায়। আর উনি জামালকে বারবার বলতে শুরু করেন, হয়তো তুমি ভুল করছো, হয়তো এই প্রশ্নের উত্তরটা অপশন বি হবে। কিন্তু জামাল ওনার কথা না শুনে নিজের সিদ্ধান্তেই অটল থাকে। আর শেষে দেখা যায় অপশন ডি বেছে নিয়ে জামাল সঠিক উত্তর দিয়েছিল, যার মানে হলো ওই উপস্থাপকটা জামালকে ভুল উত্তর বলেছিল। কিন্তু এখন এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ফলে জামাল এখানে মুহূর্তের মধ্যে কোটি টাকার মালিক হয়ে যায়। আর এর সাথে সাথেই জামাল ওখানে একটা ইতিহাস তৈরি করে ফেলেছিল, কারণ এর আগে কেউ এই অনুষ্ঠানে এত টাকার পুরস্কার জিততে পারেনি। আর এখন এই খেলায় জামালের জন্য শুধুমাত্র একটা প্রশ্ন বাকি ছিল। আর এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে ও সর্বমোট 2 কোটি টাকার পুরস্কার জিতে যাবে। কিন্তু ওকে পরবর্তী প্রশ্ন করার আগেই সেদিনের মতন ওই অনুষ্ঠানের সময় সমাপ্ত হয়ে যায়, যার ফলে এই অনুষ্ঠানের পরবর্তী শেষ প্রশ্নটা জামালকে আগামী দিন করা হবে। এবার সেদিনের মতন এই অনুষ্ঠান শেষ হওয়ার পর জামাল যখন ওখান থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরছিল, তখন ওই অনুষ্ঠানের উপস্থাপক জামালকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। কারণ ওনার মনে হয়েছিল বাথরুমের মধ্যে জামালকে ভুল উত্তর বলার পরেও ও যখন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, তার মানে নিশ্চয়ই ও কোনোভাবে প্রতারণা করে এদের সবাইকে ঠকাচ্ছিল। আর এখন এটা পরীক্ষা করার জন্যই উনি জামালকে পুলিশের কাছে ধরিয়ে দেন। আর ওখান থেকেই জামালকে এই থানায় নিয়ে আসা হয়, যেখানে এখন এই অফিসারকে ও নিজের এই কাহিনী শোনাচ্ছিল। এবার জামালের এই কথাগুলো শোনার পর ওই অফিসারটা বলেন, তোমার কাহিনীটা খুবই অদ্ভুত, কিন্তু তোমার কথাগুলো শুনে আমি এতটুকু বুঝতে পেরেছি এতক্ষণ তুমি আমাকে সত্যি কথাই বলেছ। এবার জামাল ওনাকে বলে, আমি জানি না লতিকা এখন কোন জায়গায় কোন অবস্থায় আছে। সেদিন সেলিম ওকে স্টেশন থেকে তুলে আনার পর আমি ওকে খোঁজার জন্য ওর বাড়িতে এসেছিলাম, কিন্তু দেখি ওদের বাড়িটা পুরো ফাঁকা পড়েছিল। জাভেদ লতিকা আর সেলিমকে নিয়ে অনেক আগেই ওখান থেকে চলে গেছিল। আর আমি এই অনুষ্ঠানে লতিকার জন্যই গেছিলাম, কারণ আমি জানতাম লতিকা এই অনুষ্ঠানকে খুবই পছন্দ করে। আর আমি ভেবেছিলাম আমি এখানে প্রতিযোগী হয়ে যেতে পারলেও ও হয়তো কিছুক্ষণের জন্য আমাকে দেখতে পাবে। আর এদিকে দেখা যায় জাভেদ নামের ওই গুন্ডাটা সেলিম আর লতিকাকে নিয়ে শহরের বাইরে অন্য একটা জায়গায় চলে এসেছে। আর ওখানে সেলিম আর লতিকা দুজন মিলে জামালের এই টিভি অনুষ্ঠানটা দেখছিল। টিভিতে জামালকে দেখে সেলিম খুব সহজেই বুঝে যায় ও এসব কিছু লতিকাকে ফিরে পাওয়ার জন্য করছে। সেজন্য সেলিম লতিকার কাছে এসে ওকে নিজের মোবাইল ফোন আর গাড়ি চাবি দিয়ে বলে, তুমি এখান থেকে পালিয়ে জামালের কাছে চলে যাও। কিন্তু লতিকা খুবই ভয় পাচ্ছিল। ও বলে, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে জাভেদ আমাকে আর তোমাকে দুজনকে মেরে ফেলবে। কিন্তু সেলিম বলে, সেই ব্যাপারটা তুমি চিন্তা করো না, ওটাকে আমি সামলে নেব। আমি তোমার সঙ্গে সারা জীবন ধরে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এখন সেলিমের সাহায্য নিয়ে লতিকা কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। আর এদিকে দেখা যায় পুলিশের গাড়িতে করে জামালকে থানা থেকে কিভাবে কোটিপতি খেলার মঞ্চে নিয়ে আসা হয়েছিল। আর এখানে খেলা শুরু হওয়ার পর 2 কোটি টাকার জন্য জামালকে পরবর্তী প্রশ্ন করা হয়েছিল। আলেকজান্ডার ডুমাসের লেখা খুবই বিখ্যাত একটা উপন্যাস 3 মাস্কেটিয়ার্স। এটার প্রথম 2টো চরিত্রের নাম অ্যাথোস আর পথোস, তৃতীয় চরিত্রের নামটা কি? আর এই প্রশ্নটা শুনে জামাল ওখানে হাসতে শুরু করে, কারণ ওর মনে পড়ে যায় ছোটবেলায় ও আর ওর দাদা যখন স্কুলে যেত তখন ওদের স্কুল শিক্ষক ওকে আর ওর দাদাকে এই গল্পের প্রথম 2টো চরিত্র অ্যাথোস
আর পথস নামে ডাকতো। কিন্তু তৃতীয় মাস্কটিয়াসের নামটা ওদের শিক্ষক কোনোদিনও ওদেরকে বলেননি, সেজন্য জামালও এই প্রশ্নের উত্তরটা জানতো না। আর এখন এই প্রশ্নের উত্তর জানার জন্য জামাল নিজের শেষ লাইফ লাইন ফোন এ ফ্রেন্ড ব্যবহার করে নিজের দাদা সেলিমের কাছে ফোন করে। সে এই প্রশ্নের উত্তরটা জানতে চায়, কিন্তু যেহেতু শেষ মুহূর্তে সেলিম নিজের ফোনটা লতিকাকে দিয়ে দিয়েছিল, সেজন্য এখন এই ফোনটাকে লতিকা রিসিভ করে। আর ও জামালকে জানায় যে এখন ও পুরোপুরি সুরক্ষিত আছে। কিন্তু এই প্রশ্নের উত্তরটা লতিকা নিজেও জানে না, সেজন্য ও জামালকে এখন কোনোভাবেই সাহায্য করতে পারবে না। আর এদিকে দেখা যায় জাবেদ নামের ওই গুন্ডাটা জানতে পেরেছে যে সেলিমের সাহায্য নিয়ে লতিকা ওখান থেকে পালিয়ে গেছে, সেজন্য জাবেদ এখন ওই ঘরের মধ্যে সেলিমকে মারতে শুরু করে। আর সেলিমও খুব সহজেই বুঝে যায় এই মুহূর্তে জাবেদের হাত থেকে পালানো কোনোভাবেই সম্ভব না, কারণ জাবেদ ওকে এমনিতেও মেরে ফেলবে। সেজন্য ওখানে ও নিজে মারা যাওয়ার আগে জাবেদকেই মেরে ফেলে। আর জাবেদের দলের লোকজন পাল্টা আক্রমণ করে সেলিমকেও মেরে ফেলে। আর ঠিক একই সময় কে হবে কোটিপতি খেলার মঞ্চে জামাল ওখানে আন্দাজে একটা উত্তর বেছে নেয়। আর দেখা যায় কাকতালীয়ভাবে এটাই একদম সঠিক উত্তর ছিল, যার ফলে জামাল ওখানে মুহূর্তের মধ্যে 2 কোটি টাকার পুরস্কার জিতে যায়। আর এটা দেখে ওই খেলার প্রত্যেকটা দর্শক ওখানে জামালের জন্য অনেকটাই খুশি ছিল। কিন্তু এত টাকা জেতার পরেও জামাল ওখানে কোনোভাবেই খুশি ছিল না, কারণ ও এই অনুষ্ঠানে এসেছিল যাতে ও লতিকাকে আবার ফিরে পেতে পারে। টাকার প্রতি ওর একটুও লোভ ছিল না। সেজন্য এই অনুষ্ঠান শেষ হওয়ার পর জামাল ওই স্টেশনের বাইরে আবার লতিকার জন্য অপেক্ষা করতে শুরু করে। আর দেখা যায় অল্প কিছুক্ষণের মধ্যে জামালকে খুঁজতে খুঁজতে লতিকাও ওই স্টেশনে পৌঁছে গেছিল। আর এখন অনেকদিন পর অপেক্ষা, বহু চেষ্টা আর বহু কষ্টের পর শেষ অবধি ওরা দুজন একে অপরকে বাধাহীনভাবে ফিরে পায়। লতিকাও ওকে বলে, আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে আর কখনোই দেখতে পাবো না। তখন জামাল ওকে বুকে ধরিয়ে জড়িয়ে বলে, এটা তো হওয়ারই ছিল, কারণ এটাই আমাদের ভাগ্যে ছিল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।